হ্যালো ডাবার্স, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি। ক্লাস 12 এর সেমিস্টার 4 এর আর পরীক্ষা আছে মাত্র হাতে গোনা 4 দিন। 12 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। শারীরিক অসুস্থতার কারণে তোমাদের কয়েকদিন ভিডিও ছাড়তে পারিনি। এখন থেকে পরপর ভিডিও যাবে। তোমার যেখানে সমস্যা আছে তুমি অবশ্যই বলবে। বাংলা, ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান। আমি তোমাকে কথা দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন আমরা তোমাকে সমাধান করে দেব। চলো আজ তোমাদের মাঝে আমি ইতিহাসের গুরুত্বপূর্ণ সাজেশন সম্পর্কে আলোচনা করব। তোমার পরীক্ষায় কোন প্রশ্নগুলো আসতে যাচ্ছে এবং কিভাবে পড়লে তুমি ইতিহাসে একটা ভালো মার্ক পেতে পারো, চলো আমরা একটু দেখে নিই। তো চলো দেখো, আমরা জানি আমাদের ইউনিট আছে মোট কয়টা? 4টে। ইউনিট 3 তে আছে কত মার্ক? আমাদের ইউনিট 3 তে আসবে মোট 7 মার্ক। ইউনিট 4 থেকে কত আসবে? ইউনিট ইউনিট 4 থেকে আমাদের আসবে 19 মার্ক। ইউনিট 5 থেকে আসবে 7 এবং ইউনিট 6 থেকে আসবে 7। অর্থাৎ টোটাল 3টে ইউনিট থেকে 21 এবং ইউনিট 4 থেকে 19। ইউনিট 3, 4 এবং 6 থেকে আমি মাত্র অল্প কয়েকটা প্রশ্ন রেখেছি। এই কটা প্রশ্ন পড়লে তুমি অবশ্যই অ্যান্সার করতে পারবে এবং ইউনিট 4 এর ক্ষেত্রে আমাদের অনেকগুলো প্রশ্ন আছে। তো এক্ষেত্রে একটাই প্রশ্ন কিন্তু এখান থেকে 8 নাম্বার পড়বে। সেক্ষেত্রে তুমি যে 4টে থেকে 5টা 8 নাম্বারের প্রশ্ন দেওয়া আছে, তুমি যদি এই 5টা মুখস্থ করতে পারো তাহলে দেখো 21 আর 8 29 মার্ক কিন্তু তুমি খুবই সহজে অ্যান্সার করতে পারো। চলো আমি তোমাদের দেখাই কোন কোন প্রশ্নগুলো তোমার পরীক্ষার জন্য এবছর আসার মতো। এবং আমি তোমাকে কথা দিচ্ছি, হ্যাঁ, বিশেষ করে ইউনিট 3 থেকে 5 থেকে এবং 6 থেকে আমি তোমাকে যে মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা অধ্যায় থেকে 5টা প্রশ্ন দেবো, সেই 5টা প্রশ্ন থেকে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই আসবে। হ্যাঁ, 5টার বেশিও আছে। আমি তোমাকে বলে দেবো কোন 5টা তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ইউনিট 3, 5 এবং 6 থেকে। চলো দেখা যাক ইউনিট 3 অর্থাৎ তৃতীয় অধ্যায় বিদ্রোহ এবং ব্রিটিশ রাজ। দেখো প্রথম যে প্রশ্নটা আছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের অর্থনৈতিক কারণ উল্লেখ করো। আমরা জানি 1857 সালে যে মহাবিদ্রোহ হয়েছিল, সেই বিদ্রোহে বিভিন্ন ধরনের অর্থনৈতিক কারণ ছিল, রাজনৈতিক কারণ ছিল, সামাজিক কারণ ছিল, বিভিন্ন কারণ ছিল। দেখো আমি যে প্রশ্নটা তোমাদের বলছি সব থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে কি 1 এবং 2 অর্থাৎ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের রাজনৈতিক কারণ লেখো। এই দুটো প্রশ্ন তুমি যদি পড়ে যাও, এটা তুমি 3 অথবা 4 অবশ্যই একটা পাবেই পাবে পরীক্ষার ক্ষেত্রে। 3 নম্বর প্রশ্ন কি আছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের ব্যর্থতার কারণগুলি উল্লেখ করো। 4 নম্বর টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র। 5 নম্বর 1857 সালের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ ভূমিকা ছিল। 6 টিকা লেখো এনফিল্ড ডাইপেল। এটা কিন্তু আমাদের একটু ঘুরিয়েও আসতে পারে পরীক্ষার ক্ষেত্রে যে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল। অর্থাৎ আমরা যদি প্রত্যক্ষ কারণ দেখি তাহলেও কি আসবে আমাদের এই প্রশ্নটাই উত্তর লিখতে হবে। দেখো 7 দাগে আছে আমাদের কি মহাবিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু অনেকগুলো প্রশ্নের সমন্বয়ে এই প্রশ্নটা তৈরি করা। এটা সাধারণত আমরা যারা ক্লাস 10 এ পড়েছি তারা কিন্তু এটা 8 নম্বরের একটা প্রশ্ন হিসেবে চয়েস করেছিলাম। সেক্ষেত্রে আমাদের পরীক্ষা যদি আসে মহাবিদ্রোহকে কেন প্রথম স্বাধীনতা বিদ্রোহ বলা হয়, মাথায় রাখবে একটা প্রশ্ন পড়লে কিন্তু আমাদের অনেকগুলো প্রশ্ন পড়া হবে। তারপরে কেউ বলেছে মহাবিদ্রোহকে কি সিপাহী বিদ্রোহ বলা চলে, সিপাহী বিদ্রোহ বলা চলে। তারপরে কেউ বলেছে মহাবিদ্রোহকে কেন সীমান্ত শ্রেণীর বিদ্রোহ বলা হয়। তো তুমি যদি একটা 8 নম্বরের প্রশ্নটা ভালো করে পড়ো তাহলে তোমার কিন্তু এখানে প্রত্যেকটা প্রশ্ন পড়া হবে। তো আমি আশা রাখছি এখান থেকে কিন্তু একটা প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। আর কি ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ স্মরণীয় কেন? তো চলো আমি তোমাকে বলেছিলাম যে এখান থেকে 5টা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেব। আমার মতে কোন 5টা? দেখো তুমি যদি এই দুটো ভালো করে পড়ো, দুটো। তুমি যদি এই প্রশ্নটা ভালো করে পড়ো 1857 সালের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালির ভূমিকা এবং 6 দাগ টিকা লেখো এনফিল্ড ডাইপেল বা মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ এবং এখান থেকে একটা। ঠিক আছে, এই যে 5টা প্রশ্ন তোমার জন্য আমি রাখলাম, এই 5টা তুমি অবশ্যই ক্লিয়ার করে দেবা। একটাই রিকোয়েস্ট করছি, মহাবিদ্রোহের প্রত্যক্ষ যে কারণটা আছে এটা কিন্তু অবশ্যই 8 নম্বরের প্রশ্ন পড়ে যাবে। দেখো এই অধ্যায় কিন্তু কোনো 8 নম্বরের প্রশ্ন আসবে না। আমি তোমাকে কেন বলছি 8 নম্বরে পড়তে, তাহলে কিন্তু এই স্বাধীনতা বলো সিপাহী বিদ্রোহ কেন বলা হয় প্রত্যেকটার প্রশ্ন কিন্তু এই 8 নম্বরের প্রশ্নের ভিতরে আছে। যে প্রশ্নই আসুক না কেন তুমি এখান থেকে অ্যান্সার করতে পারবে। কথা হচ্ছে 4 অথবা 3 এর। চলো দেখা যাক তোমাদের জন্য ইউনিট 4 থেকে কি কি প্রশ্ন আছে। আমি প্রথমেই বলেছিলাম ইউনিট 4 থেকে টোটাল আমাদের কত মার্ক আসবে? আমাদের টোটাল আসবে 19 মার্ক। সেক্ষেত্রে আমাদের দুটো আসবে 4 নাম্বার, একটা আসবে 3 নাম্বার এবং একটা আসবে 8 নাম্বার। চলো দেখা যাক কোন কোন প্রশ্ন তোমার জন্য ইম্পর্টেন্ট 4 এবং 3 এর। এখানে কিন্তু 4 এবং 3 আছে, 8 নম্বরে কোনো প্রশ্ন নেই। দেখো প্রথম বলেছে আলীগড় আন্দোলনের মূল লক্ষ্য উদ্দেশ্য কি ছিল, লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমার পরীক্ষার জন্য। এটা কিন্তু 8 নাম্বারেরও আসতে পারে আমাদের পরীক্ষার ক্ষেত্রে। মুসলিম সমাজ সংস্কারে স্যার সৈয়দ আহমেদের ভূমিকা আলোচনা করো। দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝো? মুসলিম লীগ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা সম্পর্কিত সেফটি বাল্ব আলোচনা করো বা হিউমের ভূমিকা লেখো। আমাদের 6 দাগ টিকা লেখো জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন। দেখো এখানে 7 আছে কি টিকা লেখো মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। 8 কি ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশনের প্রস্তাব বা সুপারিশগুলি লেখো।
9 দাগে মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? 10 ভারত ছাড়ো আন্দোলন নারী সমাজের অংশগ্রহণের সম্পর্কে আলোচনা করো। 11 আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা বা অবদান আলোচনা করো। 12 টিকা লেখো খেরা সত্যগ্রহ বা খেদা সত্যগ্রহ। 13 কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী আন্দোলনের তুলনামূলক আলোচনা করো। এটা কিন্তু এভাবে নরমপন্থী এবং চরমপন্থী আলাদা আলাদা করে আসতে পারে। তাহলে তুমি যদি পার্থক্যটা ভালো করে জানো, তুমি অবশ্যই নরমপন্থী এবং চরমপন্থী আলাদা করে লিখতে পারবে। তো চলো দেখা যাক 14 দাগে কি আছে, নেহেরু রিপোর্ট। দেখো 15 আছে চম্পারণ সত্যগ্রহ আন্দোলন সম্পর্কে কি জানো? 16 দাগ টিকা লেখো মুসলিম লীগের লাহোর অধিবেশন। 17 সিমলা বৈঠক বা সিমলা ডেপুটেশন ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? আমাদের 18 আছে কি গান্ধীজির ডান্ডি অভিযান। 19 কি লখনৌ চুক্তি। 20 সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি। 21 সশস্ত্র বিপ্লবী আন্দোলন নারীদের অংশগ্রহণ আলোচনা করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। দেখো 22 আছে কি বুড়িবালামের যুদ্ধ। 23 সুরাট বিচ্ছেদের তাৎপর্য। 24 সশস্ত্র সংগ্রামে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের ভূমিকা। দেখো এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যে তোমাদের কাছে পৌঁছে দেওয়া আছে। যদি কোনো সমস্যা থাকে এখান থেকে দেখে নিতে পারো। আর অন্য কোনো প্রশ্ন যে প্রশ্ন আমরা দেইনি যদি তুমি পাঠাও অবশ্যই তোমাকে আমরা সমাধান করে দেবো। চলো তারপরে আছে কি ইউনিট 5। হ্যাঁ আমি কি বলেছিলাম প্রথমে একটা কথা, ইউনিট 1 থেকে 5 থেকে এবং 6 থেকে আমি মোস্ট 5টা প্রশ্ন বলবো। আশা করি এই 5টা প্রশ্ন যদি তুমি ভালো করে পড়ে যাও তোমার অন্তত পাস মার্ক নিয়ে চিন্তা করা লাগবে না। আর যদি ভালো রেজাল্ট করতে হয় অবশ্যই সব পড়তে হবে। দেখো এই যে প্রথম প্রশ্নটা আছে গণপরিষদ গঠনের প্রেক্ষাপট আলোচনা করো। 2 দাগ আছে ভারতের সংবিধানের দুটি বৈশিষ্ট্য লেখো। 3 দাগ ভারতের সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে লেখো। আমরা জানি ভারতের সংবিধানের প্রস্তাবনা কয়টা আছে? একটা আছে। 4 দাগ ভারতের সংবিধানের যুক্তরাষ্ট্র কাঠামোর বৈশিষ্ট্য উল্লেখ করো। 6 দাগ জোট নিরপেক্ষ নীতি বলতে কি বোঝো? 7 দাগে টিকা লেখো পঞ্চশীল নীতি। 7 দাগ টিকা লেখো বান্দুং সম্মেলন এবং স্বাধীনতা ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বিবরণ দাও। এটা কিন্তু মহলানা 20 পরিকল্পনাও বলে। নেহেরু মহলানা 20। আমি এই প্রশ্নটা আলোচনা করেছি কিন্তু তোমাদের কাছে মহলানা 20 পরিকল্পনাও বলে। এখানে তুমি এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দ্বিতীয় এবং তৃতীয় প্রত্যেকটা পঞ্চবার্ষিকী পরিকল্পনায় একবার দেখে যাবে। কারণ কি দেখো পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো কিন্তু খুবই সহজ, তুমি যদি একবার দেখে যাও আমি আশা করি তুমি অবশ্যই আনসার করতে পারবে। দেখো 9 দাগ ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতির পার্থক্য আলোচনা করো। হ্যাঁ এবার আমি যদি তোমাকে মোস্ট 5টা ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে দিই তাহলে অবশ্যই আমরা কয় দাগ পড়বো? 8 দাগ। অবশ্যই আমরা কয় দাগ পড়বো? 9 দাগ। অবশ্যই আমরা 2 দাগ পড়বো এবং এখানে আমরা 4 দাগ পড়বো এবং 7 দাগ। এই প্রশ্নগুলো আমরা অবশ্যই খুব ভালো করে দেখে যাব। আশা করি এখান থেকে তোমার একটা পরীক্ষায় প্রশ্ন অবশ্যই পড়বে। চলো এবং আমরা যদি এবার দেখি লাস্ট ইউনিট অর্থাৎ ইউনিট 6, সেক্ষেত্রে আমরা দেখবো বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট কি ছিল অথবা স্বাধীন বাংলাদেশের উত্থানের পটভূমি উল্লেখ করো। 2 দাগে আমরা যদি দেখি বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের ভূমিকা উল্লেখ করো। 3 দাগ যদি লিখি বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা লেখো। এখানে কিন্তু আমাদের প্রশ্ন এরকম আসতে পারে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমাদের শ্রীমতী ইন্দিরা গান্ধীর কি ভূমিকা ছিল আলোচনা করো। একই প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু। টিকা লেখো অপারেশন সার্চলাইট। 5 দাগ 1971 খ্রিস্টাব্দে ভারত পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপট কি? আমরা দেখো প্রেক্ষাপট কি এটা কিন্তু আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে অনেকটা রিলেটেড আছে বা একই প্রশ্ন অ্যান্সার অনেকটা। 6 দাগে সিমলা চুক্তি এবং 7 দাগে কি আছে শ্যাম মনকেশের ভূমিকা কি ছিল স্বাধীনতার 1971 সময়? শ্যাম মনকেশের এটা তোমাদের মডেল কোশ্চেন পেপার এর বেস্ট অপশনে রাখা বা এটাকা ভিভিআই কোশ্চেন হিসাবে অনেকেই তুলনা করছে। কিন্তু যদিও আমি তোমাদের এই প্রশ্নটার সমাধান অবশ্যই দেবো কিন্তু এটাকে আমি বেস্ট 5 এই অধ্যায়ে রাখবো না। তো আমি তোমাদের বেস্ট 5 এ কোন প্রশ্নটা রাখবো? অবশ্যই এই প্রশ্নটা রাখবো অপারেশন সার্চলাইট। দেখো আমরা যদি এই একটা ভালো করে পড়ি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট কি ছিল তাহলে বা আমরা যদি এটাও পড়ি 1971 খ্রিস্টাব্দে ভারত পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপট তাহলে কিন্তু আমাদের অপারেশন সার্চলাইট পড়া হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু আমাদের এইটা বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা কি ছিল এই প্রশ্নটা পড়া হয়ে যাচ্ছে। অর্থাৎ এই প্রশ্নেরই কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে পয়েন্টও এই প্রশ্নগুলোই। তো সেক্ষেত্রে আমি তোমাদের বেস্ট 5 এ কোনটা রাখবো? অবশ্যই 4 দাগ রাখবো অপারেশন সার্চলাইট। অবশ্যই 3 দাগ থাকবে বাংলাদেশের মুক্তিযোদ্ধায় ইন্দিরা গান্ধীর ভূমিকা কি ছিল। অবশ্যই আমাদের 2 দাগ থাকবে এবং অবশ্যই আমাদের কোনটা থাকবে? 1 দাগ থাকবে। তাহলে আমি 1 2 3 4 এবং তুমি একবার 6টা দেখে যেও। তাহলে এই 5টা আমি বেস্ট অপশনে রাখলাম এবং সাপোর্টিং এর যে প্রশ্নগুলো রেখেছি অবশ্যই তুমি সেই প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে। আশা করি তোমার এই প্রশ্নগুলো তুমি দেখে গেলে তোমার পরীক্ষা অবশ্যই ভালো হবে। হ্যাঁ খুব তাড়াতাড়ি 8 নম্বরের একটা ভিডিও তোমাদের জন্য আসবে যে 8 নম্বরে বেস্ট 5 কোন 5টা প্রশ্ন এবছর আসার মতো। অর্থাৎ 5টা তো তোমাদের আসবে না, কোন 5টার ভিতর থেকে একটা প্রশ্ন তুমি অবশ্যই লিখতে পারবে। কারণ তোমার পরীক্ষায় দুটো প্রশ্ন থাকবে তোমার একটা লিখতে হবে। কারণ কি আমরা সবাই জানি আমাদের 2x ফর্মুলায় এবার থেকে প্রশ্ন হবে। তো চলো আশা করি তোমার প্রিপারেশন শেষের পথে বা অনেকের প্রিপারেশন অলরেডি কমপ্লিট।
তো যদি কোনো সমস্যা থাকে তুমি অবশ্যই আমাদের হ্যালো টপার্সকে জানাতে পারো, আমরা অবশ্যই সমাধান নিয়ে চলে আসবো। এবং যে টাইমটা আছে পড়াশোনার পাশাপাশি নিজের শরীরের উপরে যত্ন রাখো, ঠিক সময় খাওয়া দাওয়া করো এবং নিজের শরীরটা ঠিক থাকলেই কিন্তু পরীক্ষা আমাদের ভালো হবে। তো আশা করি তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। ধন্যবাদ।